অনেকে বলে টেলিভিশনে এত নেগেটিভিটি দেখা, এরকম হয় না কি? আমি বললাম, আমি দেখে বড় হয়েছি, তাই জন্য আমি জানি এতটাই হয়। যেহেতু আমি কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটা আমি বলতে পারবো না। এটা একদমই ম্যানিফেস্টেশনটা কাজ করেছে, এবং মানে একদম মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কাজ করেছে। সে যে তোমাকে ঢাল বানিয়ে পেছনে অনেকে কাজে লাগাতে পারে, মানে নামটা খুব একটা মুখে আনতে চাইছি না, ওনার বিরুদ্ধে অবশ্যই আমি বলেছি, কিন্তু এটাই আমার টানছে মাঝামাঝি। শুক্র, এত সৌরভের কথা হয়েছে। শুক্র উত্তম কুমারের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া অনেক সহজ। কি করে 13 দিনে কি উত্তম কুমার হলেও ছবি করতে পারতেন? যেখানে কোনো প্রোডাকশন বা প্রডিউসারের সাথে শেয়ার করলেই যে তিনি সেটা শুনবেন তেমনটা নয়, অনেক সময় রিচও করা যায় না প্রডিউসারের কাছে। আমি কিছু বলবো না, এত দেরি হয়ে গেল, এতদিন টাইম লেগে গেল। আপনাদের যদি লাইভ শো করানোর জন্য কোনো আর্টিস্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা ঝটপট আর্টিস্টিক ট্যালেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জুয়েলারি পার্টনার ব্লেসিংস ডায়মন্ডস অ্যান্ড জুয়েলস, আমাদের বেকআপ পার্টনার রিজিমা মজুমদার। আর আজকে আমাদের এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ভিজনকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নমস্কার, আমি সোহিনী। আমি আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। সৃজিতা রত্নমন্দির প্রেজেন্স সোহিনী নবরত্ন ইন অ্যাসোসিয়েশন উইথ ব্লেসিংস ডিজাইনার জুয়েলারিতে। আজকের আমার সাথে যিনি আছেন তাকে আমি আপনি করছি ঠিকই, কিন্তু আমার অনেক পুরনো বন্ধু, খুব কাছের বন্ধু, মানে ফ্যামিলি বলা যেতে পারে ওকে। আর আমাদের টেলিভিশন জগতের খুব জনপ্রিয় একটা মুখ, তরিতা চ্যাটার্জি। হ্যাঁ, এত ফর্মাল ইন্ট্রোডাকশন এই প্রথমবার হলো, তো ভালো লাগলো। আর হ্যাঁ, সত্যি অনেক দিনের পুরনো বন্ধু, এবং মানে প্রথমবার এরকম সুন্দর একটা অ্যাটায়ারে ওকে দেখে এবং এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, সবটা দেখে খুব ভালো লাগছে। তো আমি তোকে গেমটা বুঝিয়ে দিই। 9টা কার্ড, প্রত্যেকটা সেটে 3টে করে কার্ড আছে। এটা হয়ে গেল। এইটাতে 3টে করে যে কার্ড আছে, দেখ এগুলো হচ্ছে সবকটা গেম, মানে তোর কোয়েশ্চেন্স আছে, গেমস আছে। আর এখানে আমার হাতে 9টা প্ল্যানেট কার্ড আছে। এটা তো 1 to 9 সিরিয়ালি সাজানো। আর এখানে 9টা কার্ড আমি র্যান্ডম স্প্রেড করব। তুই তোর মতন 6টা কার্ড পিক করবি 1 by 1। তার মধ্যে থেকে যদি তুই পিক করিস 6, মানে এখানে ভেনাস নাও আসতে পারে, মানে শুক্র নাও আসতে পারে, যেই কার্ডটা আসবে সেটা আমরা স্প্রেড করব। তুই যে গেমটা সিলেক্ট করবি সেটাই আমরা খেলবো। ওকে, ঠিক আছে? একটা খেললে তুই বুঝতে পারবি। তোর বার্থডে কবে? আমার 2nd অগস্ট। 2nd অগস্ট। ও অগস্ট, আমিও অগস্টে জানো। আচ্ছা, তুই তাহলে তোকে এই কার্ডটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা প্রথম রাউন্ডটা রেখেছি তোর বার্থডেট অনুযায়ী। তো মানে এই কার্ডটা, মানে এই কার্ডটা, হ্যাঁ, এটা 2nd যেহেতু। আচ্ছা, তো এটা চুজ করব। হ্যাঁ, তারপরের গুলো তুই র্যান্ডম তোর মতো মানে 1 সিলেক্ট করতে 2 পারিস। হিসেবে হ্যাঁ, এটা 2 বলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তুললাম। হ্যাঁ, দেখি এবার কি আছে। কেতু। বাবারে, এমনি কেতু শুনলে কিরকম ভয় লাগে। তো এখানে তো 3টে কার্ড কেতুর, তুই সেখান থেকে সিলেক্ট কর। এটাই করব। টেনটেনা, আত্মিক, স্পিরিচুয়ালিটি। দেখি তোর আত্মিক, মানে তোর এই স্পিরিচুয়াল ব্যাপারটা কতটা, না তোর তো অফকোর্স আছে। হ্যাঁ, আমি ভগবানে বিশ্বাস করি, হ্যাঁ। এবং আমি সোলে বিশ্বাস করি, আমি পজিটিভিটিতে বিশ্বাস করি, এবং সো কল পজিটিভিটি নয়, অ্যাকচুয়াল পজিটিভিটি যেটা, সেটাতে বিশ্বাস করি। এবং আমি পজিটিভ মানুষ, যে পজিটিভ অরা পাই তাদের সাথে মিশতে বেশি বিশ্বাস করি। আর যেখান থেকে নেগেটিভ অরা পাই, বা আমি খুব ভাইব্রেশন ক্যাচ করতে পারি, মানে জানি না কেন কিভাবে, নেগেটিভ ভাইব্রেশন পেলে তার থেকে ডিস্টেন্স মেনটেন করি, অ্যাজ সিম্পল। কিন্তু আমরা কি এত পজিটিভ ওরা পাই সারাদিনে যখন আমরা কাজ করি বা কিছু? নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করি যতটা পারি। সব ক্ষেত্রে তো দূরে থাকা যায় না, যতটা পসিবল হয় নিজেকে দূরে রাখি, যাতে ওই অর্ডারটা আমার উপর এফেক্ট না ফেলতে পারে। তোকে কয়েকটা সিচুয়েশন দেবো, মানে তোকে একটা র্যান্ডম কিছু বলবো সেন্টেন্স, তো তুইও সেটা বলবি, গেস করতে বলা হবে তোকে। তো সেখান থেকে আমি দেখবো যে তোর ইনটিউশন পাওয়ারটা কতটা। আচ্ছা, ঠিক আছে? যদি আমি তোর সাথে একটা ট্রাভেল ব্লগ করতে যাই, তুই কি ভাববি যে আমি কোন জায়গাটা সিলেক্ট করবো? তুই আমাকে কতটা চিনিস? পাহাড়। কোন জায়গা? আমাদের নর্থ বেঙ্গল কোথাও। ঠিক ঠিক ঠিক। কারণ ওকে আর আমি আরও যদি একা যাই, তাহলে আমি সেফ জায়গার মধ্যে যাবো যেখানে আমি চিনি। এবং ও শিলিগুড়িটা খুব খুব কাছাকাছিও
কোনো গন্ডগোল হলে শিলিগুড়ি অব্দি আসতে পারবে আর কি, আমরা দুজনেই একদমই পারবো। তাই। আমরা দুজনে বেশ সাহসী দেখালেও আমরা আসলে কিন্তু ভীতু। একা একা অতটা কিছু আর এখন তো কতটা কি ট্রেন্ড করতে হয়েছে পারবো। সোলো ট্রিপ, সোলো ট্রিপ, যদিও দুজনে মিলে সোলো ট্রিপ হবে না, এটাই হয় যে এখন বেশিরভাগ সোলো ট্রিপে ফটো জানি কে তোলে। আমি জানি না, ওই জন্য তো বললাম দুজনে মিলে সোলো ট্রিপ হয় না, কিন্তু এখন হ্যাশট্যাগ সোলো ট্রিপ চলে। তুমি মনে করো, সরি, তুই মনে করিস যে আমি সিরিয়াস কোয়েশ্চেনের আগে একটা জোক দেব, না স্ট্রেট টু দ্য পয়েন্ট আসবো? আগে পয়েন্টে আসবি, তারপর যোগ করতে পারিস। আগে কঠিন কাজটা সেরে হ্যাঁ। নেবো, তারপরে serious, হ্যাঁ। যদি একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসি আমি তোর জন্য, তুই কি ভাবছিস সেটা কি হবে? চকলেট না কফি মাগ? কফি মাগ আনবি না মনে হয়, চকলেটই আনবি মনে হচ্ছে, জানি না। হ্যাঁ, চকলেটই আনবো। আচ্ছা, আমি যদি তোকে কোনো ডেট দিই, সেলফি না রিল শুট? মানে তুই আমায় দিবি? হ্যাঁ, আমি তো ডেট দিলাম, সেলফি না রিল শুট আমি করবো ভাবছি, তোর কি মনে হয় আমি কি করবো? রিল শুট? বাবা, এটা নিয়ে কোনো প্রশ্ন? কি ঠিক বললাম নাকি? আমি তো উত্তরের অপেক্ষা করছি না। ও আসলে এটা ভুল হয়েছে, ও আমাকে চেনে বলে ও আমার কোয়েশ্চেনগুলো উত্তর দিতে পারছি, ইনটিউশন পাওয়ারের জন্য নয়। আচ্ছা, তুই কি মনে করিস, মানে আমি কি সিক্রেটিভ, নাকি আমি সবকিছু ভরভর করে সবাইকে বলে দিতে পারি? এইটা তো তুই মানবি না, আমি কি বলবো? তুই যেটা মানবি সেটা বলবো, নাকি যেটা তুই করিস সেটা না, বলবো? যেটা করি সেটা বলবি, সত্যি কথা বলবি। তুই খুব একটা পেটে কথা থাকে না তোর রে। তুই মনে করিস তোর থাকে, কিন্তু খুব একটা পেটে কথা তোর খুব থাকে একটা না রে, একদমই থাকে হ্যাঁ, না। মানে এটা মানে তুই মানবি কিনা বুঝতে না, পারছিলাম না। একদমই থাকে না আমার কথা পেটে। মানে আমি যদি তো- কাউকে কিছু বলার থাকে তাহলে এসে হ্যাঁ। সোহিনীকে বলে দেবে, ঠিক পৌঁছে দেবে, যাকে বলার আছে তাকে সেই অবধি পৌঁছে দেবে। শুধু লাস্ট লাইনটা হবে, প্লিজ একে কিন্তু এটা বলিস না। না, আমি এটা নিজেও আমি তোকেই বললাম, আর কাউকে বললাম না, হ্যাঁ, আবার আরেকজন এটা তোকেই বললাম, আর কাউকে, এটা আমার হয়ে যায় নিজের। তারপর কথাও কমেন্ট রাখতে পেয়ে পারি গেলি না। আর কে, ও এটা তোকেও বলেছে, হ্যাঁ, আমাকেও এবার এটা আমার বাকি বন্ধুরা, আমি তো নিজে কিছু একটা করলাম, সিক্রেট কথা, সেটা বললাম তরিতা তুই প্রথম, তোকেই বললাম, আর কেউ জানে না। তারপরে আমি সবাই ওকেও কেউ বললাম যে তুই প্রথম, তোকেই বললাম, আর কেউ জানে না। তারপর সবাই যখন মিলে গেল, ও তোকে বলেছে তুই প্রথম, আমাকে বলেছে আমি যারা প্রথম। এই শোটা দেখবে আর ওর বন্ধু, তারা সবাই জেনে নেবে এই কথাটার কোনো মানে নেই। এটা অম্লানের সাথে যখন আমার বিয়ে হবে তখন আমি এরকম কাছের বন্ধু সৌরভকে তোকে ডেকে, মনে আছে? মোটামুটি শোনা, সবাই জেনে, এরকম- পাড়া জেনে গেছে। বাকিরা যখন মিট করেছে সবাই বলছে তুই ওকে বলেছিস, তুই প্রথম জানিস। দারুণ। আমার এটা হয়, এটা আমি কিছু করার নেই, এটা নেচারটা সব বলে ফেলছিস কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে মোক্ষ, রিডেমশন, যেগুলো তোকে বলতে হয়নি, আমরা দেখিয়ে আচ্ছা, দিচ্ছি, আচ্ছা, তুই তাই জন্যই কোনটা ভাবছি। সিলেক্ট করিস নি। এটা ভূত, পাস্ট, ঠিক আছে? এগুলো তোকে অ্যান্সার দিতে হয়নি, এটা আমরা সরিয়ে দিচ্ছি, কারণ তুই একটা কার্ড সিলেক্ট করেছিলি এখানে। এটা সাজগোজ বাই সোহিনী, বাহ। যেটার ও আমার মানে ambassador। কনস্ট্যান্ট কাস্টমার এন্ড ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার থেকে একটা 15% অফ। বাহ, খুব ভালো। আমরা আসি পরের কার্ডে। এবার তুই সিলেক্ট কর আরেকটা কার্ড, যেটা তোর মনে হচ্ছে। এখান থেকে তো হ্যাঁ, র্যান্ডম, এখন তোর কোনো মানে এটা আর করতে কোনো হবে, ব্যাপার হ্যাঁ, নেই। কিছু ব্যাপার নেই, তুই যেটা ইচ্ছা করতে এইটা। পারিস। এটা হচ্ছে নাম্বার 4। হুম। রাহু, মা কি করে হলো এটা? রাহু যে যেগুলো number পছন্দ 4 করি না এলো। সেগুলো আসছে। কেতু, রাহু যে ভয় পায় প্রথম থেকে বলে দিয়েছে সেগুলো, কিন্তু এটা খুব মানে অদ্ভুত ভাবে যে রাহুতেই 4 এটা প্রথম এলো, কিন্তু রাহুটা আমার পেছন ছাড়ছে না, এটাই হলো মেন। হ্যাঁ, কোথাওই ছাড়ে না মনে হয়। ইয়েস, রাহুর কার্ড তোর সামনে চলে এসছে, হুম, তোকে এখান থেকে একটা কার্ড সিলেক্ট করতে হবে। এইটা 1 নম্বর ভ্রম, ডিলিউশন। এখানে তোর ব্যাপারে কয়েকটা ফেক নিউজ আমি বলবো, ফেক কি সত্যি সেটা তুই আমাকে বলবি, আচ্ছা। ঠিক আছে? মুকুট সিরিয়ালের মধ্যে একটা প্রোডিউসার আর্টিস্ট কন্ট্রোভার্সি হয়েছিল। অ্যাক্টর যুধাজিৎ ব্যানার্জি কিছু স্ট্রং কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে ব্লু প্রোডাকশনস নাকি শিল্পীদের ভাড়াটের মতো ট্রিট করে। তরিতা খুলে বলেন যে এই কমেন্টটা আনফেয়ার আর প্রোডাকশন টিমের প্রতি অসম্মানজনক, কারণ তারা সবসময় শিল্পীদের সাথে পেশাদারভাবে ব্যবহার করেছেন। মানে ফেক না, এটা কি মানে আমি Fake করেছি না, কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদমই আমি এটা করেছি, এবং আমি যেই অ্যাক্টরের নাম
নামটা খুব একটা মুখে আনতে চাইছি না, ওনার বিরুদ্ধে অবশ্যই আমি বলেছি। এবং তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ভাড়াটের মতো এরকম এটা বোকা কথা কেন বলেছে আমি জানি না, ভাড়াটের মতো বিহেভিয়ার মোটেই উনি করেন না। আর সব থেকে বড় কথা, ব্লুজ প্রোডাকশনে যিনি কর্ণধার তিনি আমাদের প্রত্যেকে খুব স্নেহ করেন। এরকম অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে সবাই প্রফেশনালিজমটাই শুধু মেনটেন করে, কিন্তু কোনো পার্সোনাল কোনো কথা শোনেন না, বা কোনো খারাপ সময় বা কোনো কিছুর কোনো কথা শোনেন না। সেক্ষেত্রে আমি ওনার ক্ষেত্রে দেখেছি, যিনি কর্ণধার তার ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী, ওনার কথা আমি শুনেছি সবসময় উনি না সবাইকে খুব স্নেহ চোখে দেখেন, এবং কিছু ক্ষেত্রে উনি কনসিডার করেন সিচুয়েশন। সেই জিনিসটা যখন করেন ভাইস ভার্সা হওয়া উচিত। তিনি যখন, এবং আমার ক্ষেত্রে আমায় উনি ভয়েস, আমি মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমায় ভয়েস মডিউলেশন উনি শিখিয়েছেন, এবং ওই মডিউলেশনের জন্য আমার লাইফে অনেক ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে বিং অ্যান অ্যাক্টর। তো সেক্ষেত্রে যদি উনি একজন ভয়েস, মানে উনি আমাকে শেখাতে পারেন এটা, উনি আমাকে বকতেও পারেন। এবার সেই বকাটাকে কে কিভাবে কোন সময় রিপ্রেজেন্ট করছে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কোনো সিচুয়েশনকে কোনোভাবে রিপ্রেজেন্ট করাটা ইজ ভেরি ব্যাড, আর এটা খুব আনপ্রফেশনালিজম দেখিয়েছেন যিনি, যেই অ্যাক্টর এই কথাটা তুলেছেন। এবং আমি এটাও জানি তিনি পেশো কথা বলেছেন। তিনি এই সময়, এরকম অনেক সময় গেছে যে তিনি তার অনেক ক্রাইসিস টাইম শেয়ার করেছেন, যেখানে কোনো প্রোডাকশন বা প্রডিউসারের সাথে শেয়ার করলেই যে তিনি সেটা শুনবেন তেমনটা নয়। অনেক সময় রিচও করা যায় না প্রডিউসারের কাছে, তিনি শুনবেনই বা কেন? তার আন্ডারে অত মানে অ্যাক্টর, টেকনিশিয়ানস এত কিছু আছে, সবার কথা শুনতে গেলে তো খুব সমস্যা। কিন্তু এক্ষেত্রে সবাই মোটামুটি জেনেই গেছে যে এখানে দুঃখের কথা শোনালে হয়তো কোনো কাজ হতে পারে, সেইটার অনেক ক্ষেত্রেই উনি সুযোগ নিয়েছেন। এবং যখন সেই সুযোগটা তিনি পাননি তখনই তিনি হয়তো এটা করেছেন, যেটা কখনোই আমার মনে হয় অ্যাক্টর, শিল্পী মানুষ, তো শিল্পীদের তো কিছুটা, তোমার যদি কিছু খারাপও লেগে থাকে তাহলে সেই জিনিসটা নিজের মনের মধ্যে রাখো না, সেটাকে এইভাবে জঘন্যভাবে অন্যভাবে রিপ্রেজেন্ট করার কোনো মানে হয় না। তো আমি সেটাই তুলেছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা ফেক নিউজ না, একদম রিয়েল নিউজ। সেকেন্ড হচ্ছে উত্তম কুমারের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া অনেক সহজ। বাবারে, তাদের নাতি নাতনিদেরই হওয়া সহজ হয় না, তা আমি কে? এতটুকু হয়তো বলতে পারে এসো বসো, হয়তো দুজন দাঁড়িয়ে আছে ওকে হয়তো বসতে বলতে পারে, তার থেকে বেশি কোনো ফেসিলিটি পাবি না। হ্যাঁ, এটা সত্যি, সেটা এটা হয় না এরম ভাবে। আর একটা দায়িত্ব বেশি চলে আসে, এই নামটা যখন জড়িয়ে যায় না, তখন ওইটা মেনটেন করাটা একটা বড় দায়িত্ব চলে আসে, যে আমাকে তো আরো ভালো ডেলিভার করতে হবে, আমাকে তো আরো ভালো কাজ করতে হবে। যত ভালোই ডেলিভার করিস না কেন, তুলনাটা থেকেই যায়, তুলনা থেকে যায়। কিন্তু এখন মানুষ অনেকটা মডার্ন হয়েছে, সবসময় চেষ্টা করে, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতেই স্পেসিফিক্যালি দেখি ওই এখনো ও ধারে কাছে হাঁটে না, এই ধারে পাশে যায় না, নাম করতে পারেনি, এই ভাই সেই সময়টা আলাদা আর এই সময়টা আলাদা, সেটা তো তোমায় বুঝতে হবে। তখনকার সময় অনেক সময়ও দেওয়া হতো, টাইম ছিল, মানে টাইম দেওয়া হতো একটা কাজের পেছনে। এখন তো সেই টাইমটাই দেওয়া হয়, 13 দিনের ছবি হয়ে যায়। তো কি করে 13 দিনে কি উত্তম কুমার হলেও ছবি করতে পারতেন? এটাও একটা প্রশ্ন। সেই একদমই তাই। তোমার একটা পকেট ফ্রেন্ডলি অটোওয়ালা নামে ক্যাফে আছে, আর অটোওয়ালাদের জন্য সেখানে ফ্রিতে সবকিছু পাওয়া যায়। প্রথমত তো তুই বলবি না আমি বলবো? হল ক্যাফে তখন নেই, সেটাই বলতে চাইছিলাম। এটা হবে যে ক্যাফেটা ছিল, পকেট ফ্রেন্ডলি অটোওয়ালা নামে ক্যাফেটা ছিল, সেখানে অটোওয়ালাদের জন্য ফ্রিতে খাবার পাওয়া যেত। না ফেক। আমি অ্যাকচুয়ালি একটা থিম ওরিয়েন্টেড একটা ক্যাফে করার চেষ্টা করেছিলাম, বাট টাইমটা দিতে হয়, সেটা দিতে পারিনি। পরবর্তীকালে প্রচুর আমার ওখানে লোক আসতো, খাওয়া দাওয়া করতো, খেত। হ্যাঁ, পকেট ফ্রেন্ডলি ছিল খাবারটা, তো নিশ্চয়ই ছিল। এবং আমি হয়তো ভবিষ্যতে আবার সময় দিতে পারলে নিশ্চয়ই খুলবো। সময়টা খুব ইম্পর্টেন্ট কাজ, কোনো কাজে। তো যাই হোক, বাকি দুটো কার্ড দেখে নি, তুই কি সিলেক্ট করিসনি? মোহ, অ্যাটাচমেন্ট, আর মায়া, ইলিউশন। আচ্ছা ঠিক আছে, মোহ মায়া তুমি সিলেক্ট করোনি, সুতরাং সরিয়ে দিলাম। ভ্রমটাই আছে বেশি। ভ্রম। সৃজিতা রত্ন মন্দির থেকে জেমস স্টোনের উপর 25% অফ। বাহ, খুব ভালো। যদি আমাদের পুরো শো থেকে একটা কোনো স্ক্রিনশট নিয়ে সৃজিতা রত্ন মন্দিরে দেখাতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 10% অফ। এই যে তুই বললি যে আমি তোকে কোয়েশ্চেন করলাম যে উত্তম কুমারের ফ্যামিলিতে বিয়ে হয়েছে, মানে তরুণ কুমারের নাতির ওয়াইফ, তো সেখানে কি তোর তো কাজের তো সেরকম কোনো সুবিধা হয়নি? তুই তো বললি সেটা, মানে কাজের জন্য সেটা একটু স্পেশাল মানুষ ট্রিট করে, ভালো ব্যবহার করে। সে আমার তো বিয়ে হয়েছে সবে মানে কয়েক বছর, আমি তো কাজ করছি তারও 11 বছর হয়ে গেছে। সেটাই,
আর আমাকে সেটাই- আলাদা করে মানে আমি খুবই এমন কাজ করি যেখানে এতটা কিছু লাগেও না হয়তো, ওই আর কি, মানে আমার হ্যাঁ ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, মিথ্যে কথা বলবো না, এমন একটা নাম আমার সাথে জড়িত আছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যেমন মানে বাঙালি যারা যেখানে অল ওভার ওয়ার্ল্ডে বাঙালি যারা আছেন তারা প্রত্যেকেই এই কয়েকটা নামে ইমোশনাল হয়ে পড়েন, আমিও সেরকম, তার বাইরে নই, কিন্তু ভালো লাগা আছে। এবং আমার যেটা সব থেকে প্রথম একটা ক্লিক করেছিল, মানে হাজবেন্ড হবে বলে নয়, কিন্তু সৌরভ যখন একবার একটা শট দিচ্ছিল হুট করে একটা ওই ইলিউশন হয়েছিল, সেটা হচ্ছে যে ওই ওর দাদুর মতো খানিকটা হুট করে লেগেছিল, মানে ওইটা একটা কি ভালো লেগেছিল, বাহ এরকম একটা মনে হচ্ছিল, অনেকটা আদল আছে ওর মুখের মধ্যে, তো ওটা ভালো লাগে। বা এরকম ও নিজের দাদুদের ছবি দেখে, ওই ঘরানার অভিনয়টাকে পছন্দ করে, মানে হিন্দি ছবির থেকে বেশি অনেক বাংলা ছবিকে ভালোবাসে, বাংলা ছবি দেখে, এটা ভালো লাগে, ভালো লাগে, এবং এই ফ্যামিলিতে আছে সেটাও ভালো লাগে। কিন্তু সেটার জন্য আলাদা করে কিছু, মানে ওটার জন্য যে আমার ওকে ভালো লেগেছে তা তা একদমই নয়, ওকে মানুষ হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে আমার ভালো লেগেছে। মানুষ হিসেবে তো খুবই ভালো, মানে হ্যাঁ, এখন অব্দি সৌরভ, তাই হ্যাঁ। জানি, কালকের কথা বলতে পারবো না, এখন অব্দি হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষ হিসেবে হিসেবে একদম ভালো। ওই জেমস্টোন। হ্যাঁ, একদমই সত্যি তাই, যারা সৌরভকে চেনে কাছ থেকে তারাই বলতে পারবে যে কেমন হ্যাঁ, মানুষ। হ্যাঁ। তো ঠিক আছে, সেই সৌরভের, মানুষকেই আমি চুজ করেছি, আর কিছু না। হ্যাঁ সেটাই। আর তোদের মানে তোদের সম্পর্কটাও তো একটা বন্ধুত্ব থেকে, মানে বন্ধুত্ব হ্যাঁ থেকেই শুরু ভালো হয়েছে, বন্ধু থেকে। ভীষণই ভালো বন্ধু ছিলাম, মানে একদম ভাবতেই পারতাম না যে আমার, মানে ও ছেলে, মানে এটা আমি আলাদা করে ভাবতাম না, তো প্রেম তো অনেক পরের কথা, এবং কোথাও গিয়ে এই কখন যে হয়েছে সেটা নিজেরাও জানি না, মানে কমফর্ট জোন থেকে মেবি ওখান থেকে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা আপাতত এখনো বিয়ের পর ওটাই রয়ে থাকাটা গেছে। ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওটা না বন্ধুত্বটা থাকলে থাকাটা খুব ওই টিপিক্যাল হাজবেন্ড ওয়াইফ হয়ে গেলে ব্যাস সব হয়ে শেষ। গেল। তো তারপরে পরের কাটে যাই, তারপরে আবার আসছি বাকি চল। গল্পে। অনেকক্ষণ ধরে এটাই আমার টানছিল, টান মাঝে টান, মাঝে হ্যাঁ। শুক্র, এত হ্যাঁ। সৌরভের কথা হয়েছে শুক্র, হ্যাঁ। তো এখান থেকে তোকে একটা কার্ড সিলেক্ট করতে হবে, কিন্তু খুব চিন্তায় পড়ে যাচ্ছে। শিওর? কোলি লাক্সারি, তুই কতটা লাক্সারি লাইফ লিড করিস সেটা আমি আজকে দেখব। তুই আজকে যা যা পরে আছিস, বা চুলের কালার থেকে শুরু করে পায়ের নখ অবধি, সেগুলো একটা আউটফিট মানে ব্রেকআপ দিবি, কোনটা কত প্রাইস। হ্যাঁ, চুলের কালারের 4-5 হাজার টাকা, 5 হাজার টাকা তো উপরে বটেই কালার যেটা করেছি, মানে গ্লোবাল কালার। আর এই সবগুলো এটা তো গিফট পেয়েছি, এই ক্রিস্টালগুলো তো অনেক হাজার টাকার উপরে। এটা প্রায় 8-10 হাজার টাকার, এটা এই গোল্ড রিংটা 1 লাখ টাকা হবে, আর এটা কত, এটা 400-500 টাকা হবে। ড্রেসটা ব্র্যান্ডেড, ড্রেসটা 5-6 হাজার টাকা হবে, আর তো কিছু পরিনি আপাতত। চেন, সোনার চেন, এটা কত হবে, এটা তো হবেই, লাখ দেড়েক তো হবেই, হ্যাঁ এখন যা সোনার সোনার দাম, দাম হচ্ছে লাখ দেড়েক, এটা মানে 1 ভরির ওপর তো হ্যাঁ। ওরমই হবে। মানে খুব লাক্সারি তো বিশ্বাস করে না, মানে যতটা আমাদের দরকার ততটা হলেই হলো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি তাই, আমাদের প্রেজেন্টেবল সবারই হলেই তাই, হলো, মানে হ্যাঁ। আর আমি জামা কাপড় যে খুব সবসময় ব্র্যান্ডেড হতেই হবে সেটা বিশ্বাস করি না, তবে হ্যাঁ ফিটেড, প্রপার ফিট হতে হবে, মানে যদি কম দামেরও হয় দেখতে ভালো হবে এবং ফিটটা প্রপার হবে, এরকম জঘন্য ফিটেড কোনো জিনিস পছন্দ নয় আমার। তো এটার সাথে সাথে বাকি কার্ডগুলো দেখিয়ে দিই কি আছে। শিল্প, আর্ট, যেটা তুই সিলেক্ট করিসনি, আর রতি মানে লাভ, ঠিক আছে, লাক্সারি, শুধু লাক্সারি সিলেক্ট করেছিস। এটা আমাদের সন্তোষশ্রী মানে লর্ড অফ নেলস, মানে লর্ড অফ নেলস এর তরফ থেকে একটা গিফট পাউচার। বাহ, খুব ভালো, এটা খুব কাজের, হ্যাঁ, আমি এখানে যাই, এটা ব্র্যান্ডিং হয়ে গেল, আমি সন্তোষশ্রী আগে বলে দিলাম। হ্যাঁ, আমরা যাব Fourth ফোর্থ round. কার্ডে। তুলবো তো, এটাই, ওইটা তো তোলা হয়ে গেছে, উল্টো দেখছি ওইটা, এটা তো সূর্য, আচ্ছা, সান। আর সান যেটা ইন্ডিকেট করে আমাদের লাইফে সেটা হচ্ছে বাবা। তো আচ্ছা, তুই তো sun, অনেক, হ্যাঁ মানে আমাদের নিউমারোলজি ওয়াইজ সানকে মানে সূর্যকে বাবা বলা হয়, আর চন্দ্রকে মা বলা হয়, মানে আচ্ছা। সান ইন্ডিকেট করে বাবার দিকটা, আর চন্দ্র মা। আচ্ছা, তোর মধ্যে মাদারলি নেচার থাকবে কারণ তুই 2। আমি একটু
টু তো আমি true বলে motherly, হ্যাঁ। 2nd অগস্ট। কেয়ারিং খুব, হ্যাঁ, motherly ওটা কতটা মাদারি জানি না। নেচারটা থাকবে, হ্যাঁ। কিন্তু এখানে আসছে সূর্য। তো অনেকেই জানে না, বা অনেকেই হয়তো জানে যে তুই অনেক ছোটবেলা বাবাকে হারিয়েছিস। তো সেক্ষেত্রে তো তোর সাথে বাবার অ্যাটাচমেন্টটা মানে তখন কি অতটা বুঝতে শিখেছিলি যে বাবার সাথে কিরকম? আমার মনে মানে বুঝতে শিখেছি, মানে আমি ছোটবেলা থেকেই ওই ভীষণ আহ, মানে ম্যাচিউরিটি বলবো না, মানে ছোটবেলা থেকে বুঝতার ছিলাম, একটু শান্ত স্বভাবের, অবজার্ভ বেশি করতাম, বুঝতার ছিলাম। আর বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো, কারণ ওই বললাম দিদির সাথে আমার যেহেতু এজ গ্যাপ ছিল, তো বাবার বেশ খানিক দিন পরেকারই আমি চাইল্ড আর কি। তো সেক্ষেত্রে আমার সাথে সব আমার মানে যা আবদার সব ওই বাবা। মানে স্কুলে মনে আছে ওখানে বিক্রি হতো, একটা দোকান ছিল, স্কুল মানে যা হয় স্কুলের বাইরেই থাকে এগুলো, আর ওই শুয়ে পড়তাম প্রায় আমি। তো ওই বাবার যেদিনকে আসতো কোনো উত্তর নেই, খালি টেনে নিয়ে আসতাম, আর শুধু যা মনে চাইতো প্রাণে চাইতো নিয়ে, ওইটা হচ্ছে আবদারের জায়গা। কখনো কোনো বিষয়ে না বলেনি। আর একটা জিনিস শিখিয়েছে, সেটা আমি এখনো বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি ছাড়া কারোর থেকে কিছু চাইবি না। আজও অবধি আমি মায়ের থেকেও কিছু চাইতে পারি না। এটা মা মানে এটা বললে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কিন্তু সত্যি আমি কোনোদিনও মায়ের থেকে এটা দাও এটা কখনো বলতে পারিনি, ওই একটা শিক্ষার জন্য। তো যদি মনে হয় যে এখনো যদি বাবা থাকতো, তাহলে কোন জিনিসটা তুই বাবাকে বলতে চাইতি যেটা তখন বলতে পারিসনি, এরকম কিছু মনে হয়? বাবা খুব ফলোয়ার ছিল উত্তম কুমারের, এবং আমি পরে বড় হয়ে সেটা বুঝেছি। আর তার কারণ হচ্ছে বাবা সাদা পাঞ্জাবি আর পাজামা পরতো, এবং অনেক সেট ছিল, মানে 5টা সেট এরকম সাজানো থাকলে 5টাই সাদা পাঞ্জাবি পাজামা ছিল। এবং চুলের স্টাইলটা ওরকম একটা ফেলে পরে থাকতো, মানে এটা আবার একটা পরে রয়েছে কেন, আমি জিজ্ঞেস করতাম। তো আমার ও বুঝবি না তুই, বাবা যে সিগারেটটা ইউজ করতো খেত সেটাও ওই একই ব্র্যান্ডের। তো এবং প্রচুর এরকম আমি পরে বুঝেছি যে যেই জিনিসগুলো করে তাতে ওনার মানে পছন্দ বলেই এটা হয়তো করতো। তো হয়তো কখনো মানে এটা কখনো ভাবিনি, পরে আমি যখন রিয়েলাইজ করছি সেটা বিয়ে হয়েছে যেহেতু এই ফ্যামিলিতে, আমার হয়তো কোথাও গিয়ে বেশ একটা তো খুশি ভালো লাগা থাকলেও থাকতে পারতো এইটা। এবং আর একটা হচ্ছে যে বাবাকে কি বলতে পারতাম সেটা আমি জানি না, কিন্তু আমি প্রায়ই স্বপ্ন দেখি বাবা যদি থাকতো তাহলে আমি কি করতাম, মানে একটু মানে ভালো জীবন আর কি দিতে পারতাম, বা একটু বাবা তো সারাক্ষণ সবকিছু দিয়েছে, আমরা মানে আমি কিছু যদি একটু বাবাকে এই বয়সে ভালো জায়গা ঘুরতে নিয়ে যেতে পারতাম বা কিছু এরকম ফিল হয়। ভালো জামা কাপড় কিনে দিতাম, বাবা খুব পারফিউমের শখ, প্রচুর পারফিউমের স্টক ছিল, ওরকম কিছু দিতে পারতাম, মানে ওই লাইফটা আমি বাবাকে দেবো, এরকম একটা ফিল সবসময় হয়। সেই যেটা মানে মানুষ যখন, যাই হোক, এটা একটা ইমোশনাল পার্ট, হ্যাঁ, একটা অন্যরকম জায়গায়। তো বাবার জায়গাটা তো কখনো রিপ্লেস হবেই না, মানে সেটা বাবা এবং মায়ের জন্যই মায়ের তো জায়গা আমরা বাবার এখানে, জায়গা কখনোই কারোর জীবনে রিপ্লেস হবার মানে সুযোগই নেই। তো সেটাই বলবো যে ভালো থাক, বাবা তোকে সবসময় দেখছে, আশীর্বাদ করছে, একদম বিশ্বাস করি যে কোনো প্রবলেম থেকে হয়তো বাবাই আর কি ওভারকাম করিয়ে দেয়, এবং খুব মিরাকল হয় আমার লাইফে। আই ডোন্ট নো ওয়াই, কিভাবে কি কারণ, কিন্তু আমি ফিল করি হয়তো বাবাই তোর গার্ডিয়ান এঞ্জেল হিসেবে কাজ করে, একদম আমি এটাই ফিল করি। আমরা হ্যাঁ সূর্যের কার্ড নিয়ে নিই, 3টে কার্ড। এটা যশ, ব্রাইট। সো গেমটা হচ্ছে আমি তোকে একটা টাইটেল দেবো, তো তুই সেটা বলবি যে তুই সত্যি এরকম কিনা, বা তোর এই নেচারটা আছে কিনা, ঠিক আছে? মহানায়িকা নাথবউ, এই নেচারটা আছে কিনা মানে আমি বুঝতে পারলাম মানে মহানায়িকা নাথবউর মতো তুই কি মানে লোকজনের কাছে ট্রিট মানে এরকম অ্যাটিটিউড দেখাস? একদমই দেখাই না, আর আমি দেখাবার কে, একদমই না, আমি এরকম ভাবি মাথাতেই আসে না যে এরকম কিছু। প্রিন্সেস অফ পজিটিভিটি, হ্যাঁ একদম, আমি পজিটিভিটিতে বিশ্বাস করি, এবং আমি মনে করি প্রিন্সেস অফ পজিটিভিটি, কারণ আমি প্রচুর এরকম আমার কাজের ক্ষেত্রে এরকম প্রচুর সিনিয়র আর্টিস্টরা আছে যারা আমাকে খুব ভালোবাসে, এবং আমি চেষ্টা করি ছোটদের তো ইন্সপায়ার করা অনেক পরের কথা, আমি আমার থেকে অনেক বড় মানুষ আছে তাদেরকে আমি এমন করে বলি, এমন করে ইন্সপায়ার করি এটা কেন করবে না, বা আমাদের যুগের সাথে যাতে তাল মিলিয়ে তারা চলে, বা আরো অনেক কিছু, বিশেষ করে ডায়েটের ক্ষেত্রে, বা কি খেলে বা কি
না খেলে, খুব সামান্য কিছু টিপস, এটা সব সময় মানে আমি সবাইকে যতটুকু মনে করি, সবাইকে না, যাদেরকে মনে করি যাদের ভালো হতে পারে আমার কথা শুনলে, তাদেরকে সব সময় বলি, এবং অনেক ক্ষেত্রে লাভ হয়, বা অনেকেই এটা নিয়ে আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে বড়রা, অনেক বড় সিনিয়র আর্টিস্টরা আছে বা অনেক মানুষ আছে যারা খুব ভালোবাসে, এবং পজিটিভিটি এইভাবেই ছড়াতে পারি বলে মনে হয় নিজের কাজের মধ্যে থেকেই। হ্যাঁ, একদম রানী অফ রিয়েলনেস। একদম বাবা, হ্যাঁ, ও তো একদম 100% রিয়েল। বেশি রিয়েল হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই কথায় আছে না, মানে বেশি রিয়েল হয়ে গেলে সেটা একটুখানি ওই খচখচ করে, ওটা একটু বেশি হয়ে যায়। সে আর একটা জিনিস হয় যে তোমাকে ঢাল বানিয়ে পেছনে অনেকে কাজে লাগাতে পারে, মানে তোমাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে তোমাকে মানে কি বলবো, তোমাকেই ওই কালপ্রিট বানিয়ে অনেক কাজ হয়ে যায়, সেটা হয়। বাট স্টিল আমি মনে করি এটার একটা পেব্যাক আছে, মানে আমি যে আমার যে রিয়েলনেসটা রয়েছে সেটা আমাকে আজ না হয় কাল নিশ্চয়ই আমাকে ফল দেবে। একদম। সুলতানা অফ স্ক্রিন প্রেজেন্স। না না না, এরকম কিছু নেই, বরং আমি নিজেকে খুব ক্রিটিসাইজ করি স্ক্রিন প্রেজেন্স বা যে কোনো কিছু নিয়েই, বা অভিনয় নিয়ে, সবকিছু নিয়েই আমার ভীষণ খুঁতখুঁতানি আছে, বা আমার মনে হয় যে খুব খারাপ লাগছে, নিজের বা খুব কিছু খারাপ ভাল লাগে লাগছে, না না নাকি? নিজের কিচ্ছু ভালো লাগে না, নিজেকে ইনফ্যাক্ট আয়নাতে দেখেও প্রচুর খুঁত বার করি। তাহলে তুই তাহলে কি? সবই সব মানে পেরে গেছি। ক্রাউন, হ্যাঁ ক্রাউন তো তুই পেয়ে গেছিস, তার সাথে গিফট আছে। আমাদের এখানে দুটো কার্ড আমি দেখিয়ে দিলাম যেগুলো তুই সিলেক্ট করিসনি। একটা হচ্ছে অহং, ইগো, ভাগ্যিস। আর স্বয়ং, সেলফ। তুই যশ সিলেক্ট করেছিলি। হ্যাঁ। এটা হিল উইথ সম্পূর্ণা তরফ থেকে একটা ফ্রি কনসালটেশন। বাহ, খুব দরকার। এটা খুব কাজের। তো আমরা হয়ে গেছে 4টে, আর 2টো বাকি। 4টে, হ্যাঁ। তুই এবার আরেকটা সিলেক্ট কর, তারপরে পরের গল্পে যাব। এটা চন্দ্র ফাইনালি এসছে, সূর্যের পরে চন্দ্র, বাবার পরে মা আসে। এই যে বাবা চলে যাওয়ার পরে যে মায়ের একার উপর পুরো দায়িত্বটা পড়া, দুজন মেয়েকে সামলে নিয়ে দুজনেই সঠিক পথে, দিদি খুব ভালো, মানে নিজের পায়ে দাঁড়িয়ে এত বড় একটা চাকরি করতো, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এস্টাবলিশড, মানে ফ্যামিলির দিক থেকে কি সেরকম কোনো সাপোর্ট পেয়েছিলি না? কাকিমা একাই ছিল তোদের পিছনে? এটা আমি একটা কোনো একটা এতে জায়গায় আমি বলেছিলাম, এটা অনেকেই হয়তো জানে এই বিষয়টা, বাট আবার বলছি, সেটা হচ্ছে যে মা প্রচুর মানে কাঠখড় পুড়িয়েই কোথাও গিয়ে, মানে ফিনান্সিয়ালি নয়, সেই একটা জায়গা আমাদের হয়তো কাঠখড় পোড়াতে হয়নি ইনিশিয়ালি, বাট যেটা হচ্ছে যে স্ট্রাগল ওই হয় না, ওই বাড়ির ভেতরেই প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, এবং বাবা চলে যাওয়ার পর সেই স্ট্রাগলটা ডাবল হয়ে গেছিলো। এবং অ্যাকচুয়ালি টেলিভিশনে আমরা যে সমস্ত ভ্যাম্পদের দেখতে পাই, আমার চারপাশে এরকম প্রচুর ভ্যাম্প ছিল, এবং সেই ভ্যাম্পরা মেবি এখনো দে আর ওয়াচিং মি, কারণ তারা তো সারা জীবন এটাই দেখবে এবং দেখেই যাবে। তো এই তারা অনেকে বলে টেলিভিশনে এত নেগেটিভিটি দেখা, এরকম হয় না কি? আমি দেখে বড় হয়েছি, তাই জন্য আমি জানি এতটাই হয়। তো সেইখান থেকে মা দুজনকে বড় করেছে, এবং চলতে চলতে লাইফে আরো প্রচুর মানে ভুলভাল মানুষ এসছে, শুধুমাত্র পারিবারিক সূত্রে নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে। আমার দিদির ক্ষেত্রে এসছে, আমার ক্ষেত্রে এসছে, এরকম প্রচুর মানে এরকম ভুলভাল মানুষ এসছে, এবং সেক্ষেত্রেও একটা লড়াই। হ্যাঁ, মা অলওয়েজ সাপোর্ট করেছে আমাদের ডিসিশনে, কিন্তু এটা বলেছে যে আমি হয়তো তোদের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, কিন্তু নিজে সেটা বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল, যার ফলে কখনোই নিজের পড়াশোনা থেকে শুরু করে কোনো কিছু মানে বাদ দিয়ে কোনো কিছু করিনি। অনেকে অনেক কিছু ভাবে সাপ্রেস করার চেষ্টা করেছিল, কিছু হবে না তোর দ্বারা, এরকম বলেছিল, সেইগুলো কিছু বলে আলটিমেটলি হয়তো ইনিশিয়ালি হয়তো আমার সেলফ কনফিডেন্সটাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেটা লং রানে কোনো লাভ হয়নি। তো মা অলওয়েজ সাপোর্ট করেছে, কিন্তু কোনো ভুল বেয়াদপিকে সাপোর্ট করেনি, এটা একটা করেনি। আর মায়ের নিজের সাফার অনেক বেশি করেছে, যেটা আমাদেরকে বুঝতে দেয়নি। আর আমার বাড়িতে পুত্র সন্তানদের যে মান দেওয়া হতো, সেটা যেহেতু আমি এবং আমার দিদি দুজনেই মেয়ে, সেই একটা ছোট করা বরাবরই হয়েছে, এবং তার ফলে
আলটিমেটলি লং রানে এটা সত্যি, মানে এটা হ্যাঁ একদমই তাই। এবং আমাদের বাড়িতে ছেলেদের জন্মদিনে পায়েস হতো, আমাদের হতো না এবং হবে না, এরকম হতো। এবং ভালো জিনিসটা ছেলেরাই পাবে, মেয়েরা পাবে না। এবং এরকম আরো অনেক কিছু বললাম না, ওই মানে যা হয় মানে টেলিভিশনকে ছাপিয়ে যেত আমার বাড়ির টেলিভিশন আর কি। তো এগুলো অল টুগেদার আমার মধ্যেও খানিকটা ওই এত লড়াই করার যে একটা টেন্ডেন্সি, সেটা ওই ছোটবেলা থেকে অটোমেটিক্যালি হয়তো এসছে এই নেগেটিভ ফ্যাম্পগুলোর সাথে লড়তে লড়তে। তো ওই জন্য না আমার কাছে এখন আর কিছু ম্যাটার করে না। আমার এখন যেটা মনে হয় যে মা যে কষ্টগুলো পেয়েছে সেই কষ্টগুলো যাতে আর ফার্দার লাইফে না পায়, পেতে হয়। হ্যাঁ সেটা সবসময় যতটুকু আমার ক্ষমতা আমি সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ সেটাকে শো অফ করি না, বাট চেষ্টা করি। তো সেখান থেকে আমরা পরের গেমে আসি। একদম। এখানে চন্দ্রের 3টে কার্ড আছে। মুন, তোর নাম্বার, ইমোশনাল তো তুই ভালোই। এইটা এখানে আসছে আমাদের ভাব, ফিলিং। আচ্ছা, এখানে তুই তোর একটা স্বপ্নের কথা বলবি, যেটা তুই ম্যানিফেস্ট করিস বা যেটা তুই চাস এরকম হোক, বা এরকমও কোনো স্বপ্নের কথা বলতে পারিস যেটা তোর কাছে দুঃস্বপ্ন হয়ে গেছে। ভালো ভালো ছবি করতে চাই এবং সেখানে খুব ভালো ভালো চ্যালেঞ্জিং চরিত্র করতে চাই, যেটা আমি এরকম নয় কি যে আমাকে হিরোইন হতে হবে বা হিরোইন, আমি কখনোই সেটা কখনো ভাবিও নি কখনো। আমি খুব চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার্স করতে চাই, কিছু যেমন এমন কোনো একটা যোদ্ধার ক্যারেক্টার করতে চাই যেখানে প্রচণ্ড যুদ্ধ এবং শোট ফোট চালাতে হতে পারে, হর্স রাইডিং করতে হতে পারে, এরকম ক্যারেক্টার যদি হয়। বা খুব দুর্ভিক্ষে থাকা একটা মহিলা, সেই ক্ষেত্রে আমি ওইটাতেও ভাঙতে রাজি আছি যে ওই যে মানে শারীরিকভাবে যদি সেই চেঞ্জেস কিছু লাগে সেগুলোও করতে রাজি আছি। তো এরকম টাইপের ক্যারেক্টার আমি চাই করতে। খুব বড় ড্রিম না হলেও কিন্তু এটা আমার কাছে খুব চ্যালেঞ্জ, এই আমার খুব ইচ্ছে এটা একটা। This is from Lake Art Salon. বাহ, খুব ভালো। 10,000 voucher. বাহ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে 5টা কার্ড হয়ে গেছে, লাস্ট একটা কার্ড বাকি। পিক কর। এটা বৃহস্পতি। আমি ভাবছিলামই বৃহস্পতি উঠবে, জাস্ট ইনটিউশন কাজ করেছে। বৃহস্পতি। আচ্ছা, তোর এসছে বৃহস্পতি। বৃহস্পতি 3টে কার্ড তোর সামনে, এখান থেকে তুই সিলেক্ট কর যে কোনো একটা। এটা সহজ দিস বাবা। গুরু। বৃহস্পতি খুব চাইছিল, কি ভুল করেছি, বৃহস্পতি মানে এত কিছু আমি চাই না। গুরু, টিচার। একটা সিচুয়েশন দেবো, তুই সেখান থেকে বলবি সেই জায়গায় দাঁড়িয়ে তোর ওই সেইভাবে তোর আইডল কে হতো ওই সময়, ঠিক আছে? যদি তোমার অ্যাক্টিং লাইফে একজনকে আইডল হিসেবে চুজ করতে হয়, কাকে বাঁচতে আর কেন? ডিফিকাল্ট। মানে এরকম না, বাংলার যদি অভিনেত্রী, আমার সাবিত্রীকে ভীষণ পছন্দ। আর আমার যদি বাঙালি হিসেবে বলো, অভিনেত্রী হিসেবে, আর ওই রকম যদি অভিনয়, ওরকম একটা মানে ন্যাচারাল অভিনয় করতে পারি। আর শাহরুখ খানের যে এনার্জি এবং যেই লেভেলে মানে নিজেই বলে যে আমার ওই লেভেলের মানে অ্যাক্টর আমি নই, স্টিল ওনার এক্স ফ্যাক্টর এবং ওনার এনার্জি দিয়ে যে জায়গায় পৌঁছেছে, যে ফেম এবং যে মানে ওই যে কথাটা বলে না, এই শহর আমাকে খুব জ্বালিয়েছে, শহরকে একদিন আমি রুল করব, এই যে স্পিরিটটা, এইগুলোর জন্য এই মানে অভিনয়ের যদি দিক থেকে দেখতে যাই তাহলে এনাকে আর সাবিত্রী চট্টোপাধ্যায় আর শাহরুখ খান দুজন। তোমার ছোটবেলা থেকে কোন অ্যাক্ট্রেস বা অ্যাক্টরকে দেখে মনে হতো আমি একদিন এরম হব? আমি না ছোটবেলা থেকে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনোদিনও অ্যাক্টর হবো সেটা ভাবিই নি, সুতরাং কাউকে দেখে মনে হয়নি। তবে
আমি যখনই কোনো সিনেমা বা কোনো কিছু হিরোইনদের দেখতাম, তাদের মানে কাজলকে আমার ভীষণ পছন্দ ছিল এবং আমি ওদেরকে দেখে মানে ওই কপি করার চেষ্টা করতাম প্রচুর। ওই ওই ডান্স একদম করব, নিজে পারফর্ম করতেই হবে। কোনো একটা নতুন কোনো গান আসবে এবং সেটা পারফর্ম আমাকে করতেই হবে একাই ঘরের মধ্যে। কিন্তু কখনো হিরোইন মানে নিজের ঘরের মধ্যে ঠিক আছে, বাট ওটা যে কখনো পর্দায় আসবে সেটা কখনো কোনোদিন ওই ফ্যান্টাসিও ছিল না আমার। অ্যাক্টিং ছাড়া কোন সেলিব্রিটি পার্সোনালিটি তোমাকে সবচেয়ে ইন্সপায়ার করে? অ্যাক্টর ছাড়া। অ্যাক্টর ছাড়া, অ্যাক্টর ছাড়া তুই আবার আমার নাম বলে দিস না। আব্দুল কালাম। তোমার আইডল যদি এখন এই মোমেন্টে তোমার সামনে বসে থাকতেন, তুমি প্রথম তাকে কি বলতে? মানে আব্দুল কালামকে? তুই মানে যাকে মনে করিস, শাহরুখ খান, আব্দুল কালাম। আব্দুল কালামকে কিছু বলার মতো মানে স্পর্ধা আমার নেই। আমি শুনতাম, আমি কিছু বলতাম না। উনি কি বলতে চান, আমি কি ভাবে বাকি লাইফটা কাটাতে চাই বা পারি, সেটা হয়তো সেই জ্ঞানটা নিতাম, কিছু বলতাম না ওনাকে। আর শাহরুখকে বলবো যে মানে এখনো দেখা হলো না কেন, এত কাছাকাছি এসেও আমি তোমার সাথে মানে বিভিন্ন ক্ষেত্রে সেটা আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হোক কি যেটাই হোক, আর আমি এখনো জানি আমার এরকম ফিল করি আর কি, যে শাহরুখ এসে এক্সকিউজ মি বলে এসে আমার পাশে বসে, ছোটবেলা থেকে এটা ফিল করে যাবে থেকে আমি অভিনেত্রী হইনি, তবে থেকে এটা ফিল করি। এরকম আমি একজনের ব্যাপারে ফিল করেছিলাম, এখন আমি বলতে পারবো না, যেহেতু আমি কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটা আমি বলতে পারবো না। এটা একদমই ম্যানিফেস্টেশনটা কাজ করেছে এবং মানে একদম মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কাজ করেছে। সে আমাকে ফোন কল করেছিল একটা কাজের জন্য। আমাকে পরে বলিস। হ্যাঁ, সেটা পরে বলবো। এবং আপনারা গেস করতে থাকুন, ওনার কমেন্টে একজন কে হতে পারে এটা। অভিনেতা। এবং সেটা আমি যখন ছোটবেলায় ক্লাস 9-এ আমাকে বলেছিল ওর সাথে দেখা করতে যাবি, সবাই মিলে আমরা দেখা করতে যাচ্ছি, আমি বললাম না না, আমাকেও দেখবি একদিন ফোন করবে। এবং এক্স্যাক্টলি ওইটাই হয়েছিল, কল করেছিল ফিল্মের জন্য, হিরোইন হিসেবে নেওয়ার জন্য। তো ঠিক এই ম্যানিফেস্টেশন দিয়ে আমার শাহরুখের জন্য কাজ করে, হিরোইন হিসেবে কাজ নেওয়ার জন্য। বাট কোনো একটা কথা বললো, এই যে 1:1 কথাটা আমরা বলতে চাই, এইটা আমি কিছু বলবো না, এত দেরি হয়ে গেল, এতদিন টাইম লেগে গেল। কোন ডিরেক্টর বা ফিল্ম মেকারকে তুমি আইডল হিসেবে দেখো, যার সাথে একদিন কাজ করতে চাও? ও বাবা, একটাই নাম আসে, একটাই চোখে, সত্যজিৎ রায়। মানে কোনো এখানে আনডাউটেডলি মানে ওই, আমি শুধু কাজ করতে না, আমি ভাবি ওই সময় যদি জন্মাতাম, মানে সময় না মানে যেরকম আমরা কম্পিউটার থেকে বা মানে ওর কম্পিউটার ছিল না বা মোবাইল ছিল না সেই সময়টাও দেখেছি, আবার মোবাইল আসাটাও দেখেছি। আমি জাস্ট ওইটা যদি দেখতে পেতাম যে ওই সময় অত কম টেকনোলজিতে অত কিছু না পাওয়াতেও ওরকম ছবি ডেলিভারি করেছে, সেই সময় থেকে আমি এই সময়টাই দুটো যদি রিলেট করতে পারতাম, যে এখানে এত কিছু আছে তাও অনেক কিছু করা সম্ভব হচ্ছে না, আমরা প্রায় 100 বছর আর কি পিছিয়ে যাচ্ছি, কিন্তু ওরা কি করে করেছে ওইটা দেখার খুব ইচ্ছে ছিল, এই মেকানিজম গুলো শেখার এবং দেখার খুব ইচ্ছে ছিল। অন স্ক্রিন আইডল আর অফ স্ক্রিন আইডল কি দুজন আলাদা? যদি হয় কেন? অবশ্যই অফ স্ক্রিন আইডল বলতে মায়ের থেকে মানে যে ওরকম যদি হতে পারতাম, নাথিং লাইক ইট। এত সহ্য থেকে শুরু করে যা যা মানে কি পারে না ভাবি আমরা মায়েরা, কিছু বাড়িতে থাকে কিন্তু চাইলে সবকিছু করতে পারে, বিশেষ করে সন্তানের জন্য। সেটা আমার মা আমার দিদির ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে। তো সেরকম আর অন স্ক্রিন তো বলেই দিলাম। খুব ভালো খেলেছিস, এর জন্য কি আমি পাচ্ছি সৈনিকে? নিয়ে যাবি আমাকে বাড়িতে? নিয়ে যাবি আমাকে বাড়িতে? অপনাদাকে জিজ্ঞেস, অপনাদা খুব খুশি হবে, আমার মনে হয় কিছু টাকা এক্সট্রা আমায় দিয়ে দিতে পারে, নিয়ে যা। আচ্ছা, মেধা, ইন্টেলেক্ট, সিদ্ধি, উইজডম। যে মেধাটা পাইনি, আবার তুই আবার বিভিন্ন রকম উইজডমও পাসনি, উইজডমটাও উইজডম আর মেধা, বাবা। অরা স্কিন ক্লিনিকের তরফ থেকে 10,000 গিফট ভাউচার। উইন্টারের জন্য একটা ছোট্ট টিপ যদি বলিস আমাদের অডিয়েন্সের জন্য, স্কিন কেয়ারে, যে কিভাবে ড্রাই হওয়া, এরকম আমার তো প্রচন্ড ড্রাই স্কিন। না না, ড্রাই হওয়া থেকে মানে ময়েশ্চারাইজ করে রাখতে হবে, এবং ফিটকিরি বলে যেটা, ওইটা অনেক কিছুর ক্ষেত্রে ইউজ করলে, ফিটকিরিটা জেনারেলি এটা শুধুমাত্র উইন্টারের জন্য নয়, ফিটকিরি বা ফটকিরি যেটাই বলে না কেন, ওটা কিন্তু তুই গুঁড়ো করে যে কোনো, তুই যদি ওটা যদি তুই কোনো ক্রিম বানিয়ে নিতে পারিস, মানে
ধর তোর মধুর সাথে হোক বা যেটার সাথে হোক কোনো কিছু গ্লিসারিনের সাথে গ্লিসারিনের সাথে করতে পারিস করে, অনেকে গ্লিসারিন হুম। স্যুট করে না, ওটাতে তোর স্কিনে ডার্ক স্পটগুলো চলে যায় এবং স্কিনের এই ডালনেস চলে যায়। এবং আরেকটা যেটা হয়, যাদের ব্যাড ওডার হয়, এই যদি ফিটকিরি ইউজ করে তাহলে সে ব্যাড ওডার অনেকটা কমে যায়, যাদের একটু হয় তাদের চলে যায়। এটা একটা দারুণ জিনিস যেটা আমরা খুব আন্ডার এস্টিমেট করি। একটা ব্লেসিংস ডায়মন্ডস এন্ড জুয়েলস এর তরফ থেকে একটা ছোট্ট সিলভারের ইয়াররিং। বাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো, তাহলে ভালো লাগলো? খুব ভালো লেগেছে এখানে এসে, সোহিনীর নবরত্নতে এসে। আমি আমার যা কার্ড মনে হচ্ছে সেগুলোই চুজ করে পেয়েছি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এটা ম্যানিফেস্টেশন, হ্যাঁ, পাওয়ার হ্যাঁ, অফ একদম। ম্যানিফেস্টেশন। আরো ম্যানিফেস্ট কর, ভালো ভালো কাজ কর, ভালো ভালো কাজ ম্যানিফেস্ট কর, আমার জন্য করিস একটু। তুই তো ভালো কাজ এই তো অলরেডি করছিস। আর আরো যেন ভালো কিছু হয়, আমাদের এই শোটা যেন ভালো হিট দারুণ হয়ে যায়। hit হবে, খুব ভালো হবে, খুব ভালো হোক, এবং অল দ্য বেস্ট টু টিম, যাতে খুব ভালো করে এই শোটা সুপার হিট হয় এবং আরো ইন্সপিরেশন পাস তোরা, যাতে আরো নতুন নতুন গেম তোরা মানে আনতে পারিস। একদমই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাঙ্কস। এর সঙ্গে আমাদের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।